নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সংবাদ শিরোনামে এখন বাংলাদেশের যে অস্থিরতা চলছে, যে ভারত বিরোধী কার্যকলাপ চলছে, সে নিয়ে কিন্তু তোলপাড় গোটা বিশ্ব। অনেকেই বলছে বাংলাদেশের ভিতরে যে ভারত বিরোধী কার্যকলাপ চলছে তার বিরুদ্ধে কিন্তু ভারত অ্যাকশন নিতে পারে। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো ইন্ডিয়া উইল টেক অ্যাকশন এগেনস্ট বাংলাদেশ, অর্থাৎ ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশন নিতে চলেছে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব বাংলাদেশের বর্তমান ক্রাইসিস নিয়ে কি খবর আছে, কেন ভারত সরকার এখনও বাংলাদেশের বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না, তাহলে ভারত সরকার এই বাংলাদেশের বিরুদ্ধে এখন কি করা উচিত, আর সত্যি সত্যি যদি ভারত বাংলাদেশে যুদ্ধ হয় তাহলে কে জিতবে, অর্থাৎ কার সুবিধা বেশি হবে, সেটাও কিন্তু দেখে নেব। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিও শুরু করার আগে ভারত বাংলাদেশ ভাই ভাই, তাই বাংলাদেশের যে অস্থিরতা চলছে তা দ্রুত বন্ধ হোক, বাংলাদেশের যে শান্তি ফিরে আসুক এবং ভারত বাংলাদেশের সুসম্পর্ক আগের মতো ফিরে আসুক, তাহলে বাংলাদেশের জন্য খুব ভালো হবে এবং ভারতও খুশি হবে। এখন ভিডিওটি ভালো করে দেখুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন ভিডিও। বাংলাদেশে দীর্ঘদিন ধরে ক্রাইসিস চলছে, সেখানে যে তত্ত্বাবধায়ক সরকার চলছে সেখানে কিন্তু একাধিক সমস্যা দেখা দিয়েছে। মাইনরিটি হিন্দু কিংবা ট্রাইবাল চাকমা কিংবা মাইনরিটি যে বুদ্ধিস্ট তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, ভারত বিরোধী স্লোগান উঠছে, ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করা হয়েছে। আর এই যে ভারতবর্ষের জাতীয় পতাকাকে অসম্মান করা হয়েছে তারই আজ কিন্তু আছড়ে পড়েছে আমাদের ভারতে, আর ভারতে কিন্তু তার প্রতিবাদ করা হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে। কেন প্রতিবাদ করা হচ্ছে? কারণ এই বাংলাদেশ যাদেরকে 1971 সালে স্বাধীনতার সময় ভারত সাহায্য করেছিল, ভারতীয় সেনাবাহিনীরা তারা হচ্ছে জীবন উৎসর্গ করেছিল ভারতের স্বাধীনতার জন্য। ভারতীয় সেনাবাহিনীরা তাদের জীবন উৎসর্গ করেছিল এই বাংলাদেশের স্বাধীনতার জন্য। আর সেই বাংলাদেশ আজ সব ইতিহাস ভুলে গেছে এবং সেই দুঃসময়ে যে ভারত পাশে দাঁড়িয়েছিল সেটাও ভুলে গেছে, এখন বেইমানি করছে। আর তার জন্যই কিন্তু এর আর দেশে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ গর্জে উঠেছে। অনেকে বলছে, বিশেষ করে বিরোধী পার্টিরা, যে ভারত সরকারের এখনই উচিত এই সময় বাংলাদেশের বিরুদ্ধে কড়া স্টেপ নেওয়া। অনেকে বলছে এটা যদি প্রধানমন্ত্রী থাকতেন ইন্দিরা গান্ধী, তাহলে তিনি যে 1971 সালে কড়া স্টেপ নিয়েছিলেন সেটা হয়তো তিনি আবার দেখিয়ে দিতেন এবং বাংলাদেশকে বুঝিয়ে দিতেন যে ভারতবর্ষের গুরুত্ব তাদের কাছে কতটা। অনেকেই বলছে যদি এইভাবেই বাংলাদেশে এই অস্থিরতা বা ভারত বিরোধী কার্যকলাপ চলতে থাকে তাহলে কিন্তু ভারত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশন নেবে, মিলিটারি অ্যাকশন নিতে পারে, অর্থাৎ দুই দেশে যুদ্ধ বাঁধারও একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এখন ভারত সরকার কেন এখনও বাংলাদেশের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না? প্রথম পয়েন্ট হচ্ছে ভারতের একটা নীতি আছে, একটা আদর্শ আছে। এই দেশটা হলো গান্ধীজির দেশ, এটা হচ্ছে বিবেকানন্দের দেশ, রবীন্দ্রনাথের দেশ, নজরুলের দেশ। এখানে ভারত আজ পর্যন্ত কোনো দেশকে নিজের থেকে আক্রমণ করেনি, সে পাকিস্তান হোক, চীন হোক বা কোনো দেশকে। এমনকি 1971 সালে ভারত যে বাংলাদেশে সেনা পাঠিয়েছিল সেটাও কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশি মানুষের অনুরোধে। অর্থাৎ ভারত কোনো দেশকে আক্রমণ করতে পারে না বা কোনো দেশে যে মিলিটারি অ্যাকশন নিতে পারে না, তার কারণ হচ্ছে ভারতের এটা নীতি নয়, এটা আদর্শ নয়। অন্যদিকে ভারত বাংলাদেশকে ভালোবাসে, অনেক বাংলাদেশি মানুষ আছে তারাও কিন্তু ভারতকে ভালোবাসে, যারা ভারতের সাহায্য দেখেছিল, ভারতের সাহায্য উপলব্ধি করেছিল, যেটা 1971 সালে। এমনকি বাংলাদেশে যে অনেক মানুষ বসবাস করে তাদের মধ্যে অনেকের কিন্তু আত্মীয় বাড়ি আছে আমাদের পশ্চিমবঙ্গে কিংবা ত্রিপুরাতে কিংবা আসামে বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে। অর্থাৎ যদি ভারত বাংলাদেশের বিরুদ্ধে কোনো স্টেপ নেয় তাহলে কিন্তু ভারতীয় মানুষের যারা আত্মীয় আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশে, সেটাও কিন্তু ভারতের মানুষের কিন্তু
ক্ষতি হবে। নেক্সট হচ্ছে ভারত যখন 1971 সালে বাংলাদেশকে সাহায্য করেছিল তখন মনে রাখতে হবে ভারতীয় আর্মিরা কিন্তু নিজেদের জীবন উৎসর্গ করেছিল। এমনকি ভারত তার নিজেদের নিরাপত্তাকে পুরোপুরি বিপদের মুখে ঠেলে দিয়ে এই বাংলাদেশকে সাহায্য করেছিল। তার কারণ ভারত কিন্তু বাংলাদেশকে কথা দিয়েছিল যে শুধুমাত্র তারা বাংলাদেশকে সাহায্য করবে। ভারত চাইলেই তখন বাংলাদেশকে ভারতের সঙ্গে সংযুক্ত করে নিতে পারত, কিন্তু করেনি, কারণ ভারত হচ্ছে ভদ্রলোকের দেশ, এক কথার দেশ। তাই ভারত তখন বাংলাদেশের মানুষের ট্রাস্ট বা বিলিভকে দাম দিয়েছিল। কিন্তু ভারত নিয়ে এসছে একটা নীতি যে ভারত বাংলাদেশে কখনো শত্রুতার নীতি চলবে না, বন্ধুত্বের নীতি চলবে। এবং বাংলাদেশের উন্নতিতে ভারত যে সাহায্য করেছে এতদিন তার মূল কারণ হচ্ছে সেটাই, কারণ ভারত কথা দিয়েছিল যে বাংলাদেশের যে স্বাধীন জন্ম দিচ্ছি আমরা তার উন্নতিতে কিন্তু ভারত সবসময় পাশে থাকবে। তাই ভারত বাংলাদেশকে আক্রমণ করছে না, কারণ এটা তার নীতি বিরুদ্ধ। অন্যদিকে যদি ভারত বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশন নেয়, কড়া অ্যাকশন নেয়, তাহলে কিন্তু সমস্যা হবে অনেক ভারতীয়দের। কারণ প্রচুর মানুষ কিন্তু বাংলাদেশ থেকে আবার 1971 সালের মতো আবার বর্ডার টপকে পালিয়ে আসবে ভারতে। এবং আমরা জানি অনেক জায়গাতে কিন্তু ওপেন বর্ডার আছে, তারা সহজেই ভারতে চলে আসবে। তাহলে কিন্তু ভারতবর্ষের সীমান্তবর্তী রাজ্যগুলিতে আবার সেই উদ্বাস্তুদের চাপ বেড়ে যাবে, যেটাও কিন্তু একটা ভারতবর্ষের জনসংখ্যার সমস্যা বাড়বে। অন্যদিকে দীর্ঘদিন ভারত যে বাংলাদেশকে সাহায্য করে এসেছে, তাই ভারতের একাধিক প্রজেক্ট কিন্তু বাংলাদেশে চলছিল। সে রেল প্রজেক্ট, অন্যদিকে এক্সপোর্ট ইম্পোর্টের প্রজেক্ট বা আদার্স। এখন যদি ভারত বাংলাদেশে যদি শত্রুতা সম্পর্ক হয়, যুদ্ধের সম্পর্ক হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু ওই প্রজেক্টগুলির অবস্থা খারাপ হবে, যেটা একটা ভারতবর্ষের ইকোনমির খারাপ হবে। অন্যদিকে যদি এই সময় বাংলাদেশ ভারতের এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দেওয়া হয়, বর্ডার সিল করে দেওয়া হয়, সেটা যেমন বাংলাদেশের মানুষের জন্য খুবই খারাপ, অন্যদিকে কিন্তু আবার ভারতবর্ষের একটা অর্থনীতিরও সমস্যা হবে, ভারতের মানুষেরও ক্ষতি হবে। অন্যদিকে আর একটা হবে, ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে তাহলে কিন্তু বিশ্ব জুড়ে ভারতের উপর একটা খারাপ প্রভাব পড়বে, কারণ ভারত যে দেশকে জন্ম দিয়েছে সে দেশকে ভারত আক্রমণ করলে সেটা খারাপ হবে। অন্যদিকে বাংলাদেশ সীমান্তে অবস্থিত ভারতবর্ষের একটু উইক স্থান, অর্থাৎ প্রবলেম, যেটাকে আমরা বলি চিকেন নেক করিডর বা শিলিগুড়ি করিডর। আর নর্থ ইস্টে একটা সিকিউরিটিরও প্রবলেম আছে। তাই ভারত বাংলাদেশকে নিজের থেকে শত্রু বানাতে চায় না, যদিও বাংলাদেশ ভারতকে ভাবছে শত্রু। অন্যদিকে আরও একটি বিষয় আছে, বাংলাদেশের যে বর্ডার তৈরি হয়েছিল সেই বর্ডার কিন্তু মনে রাখতে হবে মানুষের ঘরের মধ্যে দিয়ে গেছে। একই ঘরের একদিকটা বাংলাদেশ, একদিকটা ভারত। অর্থাৎ ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে মিলিটারি অ্যাকশনের নেয় তাহলে কিন্তু এই সীমান্ত লাগোয়া যে সমস্ত অঞ্চলগুলি আছে সেখানে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ ভারতের মানুষও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। লাস্ট কি মেন ভারত বিশ্বজুড়ে হচ্ছে শান্তির বাণী ছড়িয়ে আসছে, কোনোদিনও যুদ্ধকে প্রমোট করেনি। আমরা বলি যুদ্ধ নয় শান্তি চাই, এমনকি আমরা দেখেছি বর্তমান সময়ে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে তা বন্ধ করার জন্য কিন্তু ভারত একটা উদ্যোগ নিয়েছে। এমনকি প্যালেস্টাইনের সাথে যে ইসরায়েলের যুদ্ধ হয়েছে সেখানে প্যালেস্টাইনের মানুষকে সাহায্য করার জন্য কিন্তু বস্ত্র, ওষুধ ইত্যাদি ভারত সাহায্য করেছে। অর্থাৎ যে ভারত শান্তির বার্তা দিচ্ছে পৃথিবী জুড়ে, সে ভারত যদি যুদ্ধ করতে যায় সেটা কিন্তু একটা খারাপ দিক হবে, কারণ ভারতের নীতি কিন্তু যুদ্ধ নয় শান্তি চায়। তাহলে এই যে বাংলাদেশে ভারত বিরোধী কার্যকলাপ চলছে বা সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, তাহলে এখন ভারত সরকারের কি করা উচিত? মেনলি ভারত সরকার যেটা সবথেকে বড় সিদ্ধান্ত এখন নিয়েছে যে ওয়েট অ্যান্ড সি, খুব একটা ভালো দিক, যে সময় নাও, দেখো আগামী দিনে কি হতে চলেছে। এখন থেকে কোনো গুরুতর সিদ্ধান্ত না নিয়ে বিষয়টির উপরে পর্যবেক্ষণ রাখা, এমনকি আর যখন সুযোগ আসবে সে সুযোগের সন্ধানে বসে থাকা, সুযোগের সন্ধানটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের সরকারকে বুঝিয়ে দিতে হবে যে তাদের কাছে ভারতের গুরুত্ব কতটা। তাহলে কিন্তু তাদের ঘুম ভাঙবে, তাদের ধ্যান ভাঙবে, আর ভারত বিরোধী কার্যকলাপ তারা করবে না। অন্যদিকে আর কি, যেটা অনেকেই বলেছে যে এই মুহূর্তে ভারতের উচিত বিশ্বজুড়ে এই বাংলাদেশের ভিতরে যে হিন্দু কমিউনিটির ওপরে অত্যাচার চলছে সেই ইস্যুটাকে তুলে ধরা। আর এই ইস্যুটা যদি ভারত সফলভাবে তুলে ধরতে পারে, বিশ্বের একাধিক দেশের যারা রাষ্ট্রপ্রধান আছে তারা কিন্তু বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করবে। অলরেডি ইউকেতে, অর্থাৎ ইংল্যান্ডের পার্লামেন্টে এই যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে সেই বিষয়টি কিন্তু উত্থাপিত হয়েছে, তারাও কিন্তু নড়ে চড়ে বসেছে। অর্থাৎ এক এক করে যদি প্রতিটি দেশে এই ইস্যুটিকে গুরুত্ব দেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশ সরকারের উপরে প্রেসার ক্রিয়েট হবে এবং বাংলাদেশ সরকার বাধ্য হবে হিন্দু কমিউনিটির যে স্বার্থ রক্ষা করতে। নেক্সট কি,
এই মুহূর্তে এই যে পলিটিক্যাল ক্রাইসিস চলছে দীর্ঘ কয়েক মাস ধরে, এখানে কিন্তু এই যে ভারত বিরোধী স্লোগান উঠছে ঠিকই, কিন্তু এক শ্রেণীর মানুষ কিন্তু এখনও ভারতকে সাপোর্ট করছে, কারণ তারা দেখতে পাচ্ছে আস্তে আস্তে কিন্তু দেশটার অবস্থা খারাপ হচ্ছে। সেখানে জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অলরেডি পেঁয়াজ আলু 150 টাকার নাকি তারও বেশি পেরিয়ে গেছে। অন্যদিকে জিনিসপত্রের যে কারসিটি বা ক্রাইসিস দেখা দিয়েছে, আর যখন কোনো দেশে পলিটিক্যাল ক্রাইসিস দেখা দেয় সে দেশে কিন্তু কোনো উন্নতি হতে পারে না। তার ফলেই আমরা বুঝতে পারছি যে এই যে তত্ত্বাবধায়ক সরকার চলছে তার বিরুদ্ধে কিন্তু মানুষের ঘৃণা বাড়ছে, অর্থাৎ এই তত্ত্বাবধায়ক সরকার যে বেশি দিন টিকবে না সেটা আমরা বুঝতে পারছি। আর তারপরে যখন ওদের সে ইলেকশন হবে, নতুন সরকার ক্ষমতায় আসবে, তাদের নীতি কী হবে তার জন্য কিন্তু ভারত ওয়েট করছে। অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে, আমেরিকাতে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু বাইডেন সরকারের পতন ঘটেছে এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবে। কিন্তু বাইডেন কিন্তু এখনও ক্ষমতা থেকে চলে যায়নি, জানুয়ারি পর্যন্ত বাইডেন ক্ষমতায় আছে। আর আমরা জানি যে বাইডেনের পার্টি ইউনুসকে সাপোর্ট করে। অন্যদিকে এই যে বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটেছে, অনেকে মনে করছে এখানে বাইডেন সরকারের হাত ছিল। আর 2025-এর জানুয়ারিতে ক্ষমতায় আসবে কে? ডোনাল্ড ট্রাম্প। আমরা দেখেছি যে ইউনুস একটা সময় কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিরোধী তারা প্রচার করেছিল। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে একাধিকবার জায়গায় তিনি বলেছেন যে তিনি বিশ্বজুড়ে সংখ্যালঘু হিন্দুদেরকে রক্ষা করবে। এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসে যদি সে ইউনুসের বিরুদ্ধে স্টেপ নেয়, কিংবা বাংলাদেশ সরকারের যে এই সংখ্যালঘুদের উপর অত্যাচার তার বিরুদ্ধে স্টেপ নেয়, তাহলে কিন্তু বাংলাদেশ সরকার বেকায়দায় পড়বে, আর তখন কিন্তু ভারত একটা সুযোগ পাবে। আর তার জন্য কিন্তু সব থেকে ভারত বেশি অপেক্ষা করে বসে আছে। অন্যদিকে এই সময় ভারত সরকারের কি উচিত, যে ইউএনওতে একটা প্রস্তাব দেওয়া উচিত। সেখানে একাধিক যারা বড় বড় সেখানে যারা শক্তিশালী সদস্য আছে তাদের সঙ্গে কিন্তু আলোচনা করা উচিত, এবং ইউএনওতে এই বিষয়টিকে তুলে ধরা উচিত এই অস্থিরতা বন্ধ করার জন্য যে ইউএনওর যে পিস আর্মি আছে অর্থাৎ শান্তিরক্ষা বাহিনী, সেটা বাংলাদেশে পাঠানোর অনুরোধ করতে পারে। অন্যদিকে ভারত সবদিকে কোন বিষয়টার জন্য বসে আছে, যে সঠিক সময়ের জন্য। কারণ আমরা জানি ভারত বাংলাদেশের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ, কারণ ভারত থেকে প্রচুর জিনিস কিন্তু বাংলাদেশে যায় বিভিন্ন ক্ষেত্রে, সে রেল প্রজেক্ট হোক, এমনকি বাংলাদেশের প্রচুর মানুষ ভারতে আসে চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, এমনকি তাদের কাজের জন্য। এমনকি সবথেকে বড় কথা, ভারতবর্ষের বিভিন্ন সরকারি হসপিটালে বাংলাদেশের মানুষের কিন্তু চিকিৎসা হয়। তাই বাংলাদেশে এই যে অস্থিরতা বাড়ছে, এই যে পলিটিক্যাল ক্রাইসিস বাড়ছে, অন্যদিকে যে ইকোনমিক ক্রাইসিস বাড়ছে, অর্থাৎ টাকা পয়সার যে সমস্যা বাড়ছে, তার ফলে কিন্তু বাংলাদেশ একটা সময় কিন্তু বুঝতেই পারবে যে অলরেডি হয়তো অনেকে শুরু করেছে বুঝতে যে তাদের কাছে ভারতের গুরুত্ব কী। ভারতের সঙ্গে খারাপ সম্পর্ক হলে তারা কিন্তু একাধিক দিক থেকে বয়কট হয়ে পড়বে, কারণ ভারতই কিন্তু বাংলাদেশের সবথেকে কাছের দেশ। তাই ভারত সেই সময়টার জন্য অপেক্ষা করছে যেখানে বাংলাদেশের মানুষরা, সব মানুষ তো খারাপ নয়, তারা কিন্তু উপলব্ধি করতে পারবে যে ভারতের গুরুত্ব তাদের কাছে কতটা। অন্যদিকে আর একটা বিষয়, এই সময় ভারত সরকারের উচিত যে বিরোধী পার্টিরা ভারত সরকারের উপর চাপ সৃষ্টি করছে, তাই একটা অল পার্টি মিটিং ডাকা উচিত বাংলাদেশের বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। অন্যদিকে বাংলাদেশের সংলগ্ন যে সমস্ত রাজ্যগুলো আছে সেই রাজ্যের সরকারদের সঙ্গেও আলোচনা করা উচিত, এবং বাংলাদেশ ইস্যুতে যে কোনো মুহূর্তে ভারতের যে কোনো সিদ্ধান্ত নিতে পারে সেই নিয়ে কিন্তু রেজলিউশন তৈরি করা উচিত। আর আশা করি ভারত সরকার সেটাই করবে। এখন যদি ধরে নিয়ে গেল যে বাংলাদেশ সরকার লাগাতার একইভাবে ভারত বিরোধী কার্যকলাপ করে চলছে, মাইনরিটি হিন্দুদের উপর অত্যাচার করছে, অন্যদিকে কোনো জঙ্গিবাদের কার্যকলাপ বাড়াচ্ছে, এমনকি ভারতের বিরুদ্ধে পাকিস্তান বা চীনের সাথে গোপন আতাত করছে, তখন কিন্তু ভারত তার দেশের নিরাপত্তার স্বার্থে আর কিন্তু এই নীতিতে পড়ে থাকবে না, তখন কিন্তু বাধ্য হয়ে স্টেপ নিতে পারে। তখন কি হবে? তার জন্য আমরা জানি ভারতবর্ষ কতটা শক্তিশালী, তাদের 3 বাহিনীতে, স্থলবাহিনী, নৌবাহিনী আর বায়ুসেনাতে এখন ভারতবর্ষের কত অত্যাধুনিক যে আর্মস আছে, কিংবা এয়ারফোর্সের বিমান আছে, কিংবা যুদ্ধজাহাজ আছে, সেগুলো সব আমরা জানি, কিন্তু এখানে আমরা বলবো না, কারণ সেগুলো হচ্ছে আমাদের ভারতের শক্তিশালী জিনিস, সেগুলো আমরা কোনোদিনও প্রকাশ করা উচিত নয়, তো আমরা করব না। আর সেরকম পরিস্থিতি যদি হয়, তার জন্য কিন্তু ভারত অলরেডি নিজে নিজে রেডি হচ্ছে। ভারতবর্ষের পূর্ব সীমান্তে যে সমস্ত বায়ুসেনার ঘাঁটিগুলি আছে, এমনকি নর্থ ইস্টে, সেখানেও কিন্তু ভারত তার শক্তি বাড়াতে শুরু করবে, এমনকি যে সমস্ত অত্যাধুনিক সেগুলি কিন্তু
যুদ্ধ বিমান বা অন্যান্য অস্ত্র আছে সেগুলো কিন্তু সেখানে মোতায়েন করবে। যেমন আমাদের পূর্ব সীমান্তে কোলাইকুণ্ডা, অন্যদিকে পানাগড়, ব্যারাকপুর, এদিকে দমদম, ওদিকে হাসিমারা, বাগডোবরা ছাড়া নর্থ ইস্টেও। তার সাথে যে আর্মিদের সংখ্যা বাড়াবে, ভারতবর্ষের আর্মির সংখ্যা, ভারতবর্ষের আর্মির যে শক্তি আমরা জানি, এমনকি ভারতবর্ষের পূর্ব উপকূলে যে নৌবাহিনীর ক্ষমতা কিন্তু বাড়াবে। অন্যদিকে যেটা হচ্ছে চিকেন নেক, যেটা নিয়ে বাংলাদেশ কিন্তু ভাবছে ভারতের দুর্বলতা হলো ভারত কিন্তু সেই দুর্বলতাকে সুযোগ রক্ষা করতে জানে, আর ভারতবর্ষের কাছে যা ক্ষমতা আছে তার জন্য কিন্তু চিকেন নেককে রক্ষা করা খুবই সহজ। তাই চিকেন নেকের ভয় দেখে ভারত কিন্তু পেছিয়ে যাবে না। এখন যদি ভারত বাংলাদেশের যুদ্ধ হয়, বাংলাদেশের কতটা শক্তি আছে, কি কি পজিটিভ দিক আছে, কি কি নেগেটিভ দিক আছে। এখন বাংলাদেশের পজিটিভ দিক বলতে, বাংলাদেশের যে এয়ারফোর্সের মোট 44টার মতো ফাইটার বিমান আছে, তার মধ্যে বেশিরভাগটাই MiG-21, আর এগুলো থার্ড জেনারেশন মানে ওল্ড জেনারেশনে। আর্মি আছে প্রায় 1,60,000-এর মতো। আর নৌবাহিনীর শক্তি কত বাংলাদেশের, মোট 7টার মতো যুদ্ধজাহাজ আছে আর 2টো সাবমেরিন আছে। এখন যেটা শোনা যাচ্ছে যে বাংলাদেশ নাকি এই কয়েক মাসের মধ্যেই পাকিস্তানের সাথে ডিফেন্স ডিল করেছে। বলা হচ্ছে যে তারা নাকি পাকিস্তান থেকে অত্যাধুনিক যে অস্ত্র আনতে চলেছে বাংলাদেশে, এমনকি সাইন মিসাইল বা নিউক্লিয়ার ডিলও নাকি বাংলাদেশ করেছে পাকিস্তানের সঙ্গে। অন্যদিকে কি বললাম, বাংলাদেশ ভেবেছে ভারতের সবথেকে দুর্বল জায়গা হচ্ছে চিকেন নেক, অর্থাৎ চিকেন নেকের কাছাকাছি লালমনিরহাটে তারা কিন্তু একটা এয়ারফিল্ড গড়ে তুলেছে। অন্যদিকে আর কি, বাংলাদেশ নাকি জাপান থেকে সাবমেরিন কিনতে চলেছে। সেটা খুবই ভালো জিনিস, যে কোনো দেশ তাদের প্রতিরক্ষার জিনিসপত্র কিনতেই পারে। কিন্তু এ তো গেল পজিটিভ দিক। এখন এর বাংলাদেশের নেগেটিভ দিক কি? প্রথম নেগেটিভ দিক হচ্ছে বাংলাদেশে এখন পলিটিক্যাল ক্রাইসিস চলছে। এখন একটা দেশ পলিটিক্যাল ক্রাইসিসের সময় যখন যুদ্ধ করতে যাবে সেটা কিন্তু অনেকটাই ক্ষতি হবে। অন্যদিকে জিনিসপত্রের দাম বাড়ছে, জিনিসপত্রের ক্রাইসিস বাড়ছে, আর কি আর বাড়ছে যে টাকা পয়সার সমস্যা বাড়ছে, অর্থনৈতিক ক্রাইসিস বাড়ছে। এখন বাংলাদেশ বলছে যে আমরা বিদেশ থেকে আমরা পেঁয়াজ আনছি, আলু আনছি। মনে রাখতে হবে বাড়ির পাশের পাড়া থেকে পেঁয়াজ আলু আনলে সেটা কতটা কম দামের হবে, আর অনেক দূর থেকে পেঁয়াজ আলু আনলে তার কতটা বেশি দাম হবে, অর্থাৎ সেখানেও কিন্তু প্রচুর টাকা খরচ করতে হবে। অন্যদিকে বাংলাদেশের আর্মির কিন্তু বাস্তবে এখনও যুদ্ধ করার কোনো তাদের অভিজ্ঞতা নেই। 1971 সালে কিন্তু মুক্তিবাহিনীকে ভারত সাহায্য করেছিল। অন্যদিকে নেক্সট কি হচ্ছে, ভারতবর্ষে কিন্তু অত্যাধুনিক যন্ত্রপাতি আছে এবং ভারতবর্ষের আর্মিরা কিন্তু অনেক এক্সপিরিয়েন্সড এবং অনেক আধুনিক। নেক্সট হচ্ছে পাকিস্তানের সঙ্গে যে ডিল করা হয়েছে, এই ডিল বা জাপান থেকে যে যুদ্ধজাহাজ কিনবে বা সাবমেরিন কিনবে, তার জন্য তো প্রচুর টাকা লাগবে, আর সেই বাংলাদেশের ফাইন্যান্সিয়াল কন্ডিশনও কিন্তু ভালো নেই। অন্যদিকে পাকিস্তান কি সত্যি সত্যি বাংলাদেশকে সাহায্য করবে? কারণ পাকিস্তান কিন্তু ভারতের সঙ্গে একাধিকবার যুদ্ধ হয়েছে, সেখানে কিন্তু তারা এক প্রকারের ভারতের শক্তি তারা আঁচ পেয়ে গেছে। সবথেকে বড় কথা, পাকিস্তানে এখন অভ্যন্তরীণ গোলযোগ চলছে। পাকিস্তানের একাধিক জায়গাতে কিন্তু পাকিস্তান সরকার বিরোধী স্লোগান উঠছে। তাদের দেশে এই যে একটা অস্থিরতা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাদের দেশেও অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গেছে। তারা কি এই সময় বাংলাদেশকে সাহায্য করবে, তাও একটা বড় প্রশ্ন। এখন চীন কি বাংলাদেশকে সাহায্য করবে? একটা সময় ভারত চীনের সঙ্গে সম্পর্ক একটু নরমে গরমে ছিল, কিন্তু রিসেন্টলি চীনের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু অনেক ভালো হয়েছে, এবং কোয়াড সামিটে আমরা দেখেছি যে একাধিক কিন্তু চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে। আর যদি ধরেই নিলাম পাকিস্তান আর চীন বাংলাদেশকে সাহায্য করছে, তাহলে কিন্তু আমরা জানি ভারতকে সাহায্য করবে কে? ভারতবর্ষের যে প্রাচীন বন্ধু রাশিয়া বারবার সাহায্য করেছে, অবশ্যই সাহায্য করবে। আর রাশিয়ার শক্তি আমরা জানি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প হচ্ছে মোদির বন্ধু, অর্থাৎ আমেরিকার সঙ্গে যে একটা ভালো সম্পর্ক ভারত তৈরি করেছে সেটাও কিন্তু কাজে লাগাতে পারে ভারত। এমনকি বিভিন্ন আরব কান্ট্রিজের সঙ্গেও কিন্তু ভারতের সম্পর্ক এখন খুব ভালো। তো এই হচ্ছে অবস্থা। অর্থাৎ যদি দুই দেশের মধ্যে যুদ্ধ লাগে, তাহলে ভারত কিন্তু কোনো দিক থেকেই পেছিয়ে নাই। এই হলো আজকের ভিডিও। তো ভিডিও শেষে যুদ্ধ নয়, শান্তি চাই, বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধ হোক, ভারত বাংলাদেশে যেন কোনোদিনও যুদ্ধ নাই লাগে, ভারত বাংলাদেশে যেন কোনোদিনও যুদ্ধ না লাগে। যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না। দুই দেশের সম্পর্ক যেন আবার আগের মতো ফিরে আসে, এবং দুই দেশের সাহায্যে যেমন বাংলাদেশ আরও উন্নতি করে, এই শুভকামনা রইল। বাংলাদেশের শান্তি ফিরে আসুক এবং বাংলাদেশি মানুষের স্বার্থ রক্ষিত হোক। এই হলো আজকের ভিডিও। এখন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।